জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের জবানবন্দি। ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু, ইতিবাচক অগ্রগতি। ঢালাও মামলা, আসামির ওপর হামলা ও জামিন নাকচ, মানবাধিকার লঙ্ঘন আখ্যা টিআইবির। ছাত্র জনতার উপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের করা হয়েছে এবং যেসব মামলার প্রায় 70% তদন্তে সন্তোষজনক অগ্রগতি হিসেবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত সংবিধান সংস্কার। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। 5 আগস্ট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই জানালেন উপদেষ্টা। বিমান বিধ্বস্তের 13 দিন পর মাইলস্টোনে ক্লাস শুরু, শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের উদ্যোগ। চলতি বছরেই 7 কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্ত। বহদ্দারহাট ফ্লাইওভারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্টিলের বদলে বাঁশ দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের প্রমাণ। এবং উজানের ঢলে বিপদসীমার ওপরে তিস্তার পানি। উত্তরাঞ্চলের বন্যার শঙ্কা, লালমনিরহাটের নিচু এলাকা ডুবে চরম দুর্ভোগ। আরো কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এ তথ্য। ইমরান জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর ঠিকমতো চিকিৎসা পাননি তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ঢাকা কলেজের ওই শিক্ষার্থী তার জবানবন্দিতে আরও জানান, 19 জুলাই আন্দোলনের সময় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে তার পায়ে গুলি লাগে। ওই সময় তার সামনে পুলিশের গুলিতে নিহত হন আরও 2 জন। পায়ে গুলি লাগার পর বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে তিনি অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন। যাওয়ার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের অ্যাম্বুলেন্স থামিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। নিজের জীবনের এই অবস্থার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও তৎকালীন পুলিশ প্রধানকে দায়ী করেন ইমরান। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছাত্র জনতার উপর হামলা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ছাত্র জনতার উপর হামলা ও শেখ হাসিনা সহ হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু, ইতিবাচক অগ্রগতি বলছে টিআইবি। তবে ঢালাও মামলা, আসামির ওপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে সংস্থাটি। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার, প্রশাসন সংস্কার কমিশন, অর্থনীতি, মানবাধিকার সহ নানা বিষয়ের বিস্তারিত প্রাপ্তি ও ঘাটতি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরুতে ইতিবাচক অগ্রগতি। তবে ঢালাও মামলা, আদালতে আসামির উপর হামলা ও জামিন নাকচে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি। ছাত্র জনতার উপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের করা হয়েছে এবং যেসব মামলার প্রায় 70% তদন্তে সন্তোষজনক অগ্রগতি হিসেবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পূর্বেই আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া শুরু করেছে।
গত এক বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজি মামলা বাণিজ্যের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা তার। দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, বিভিন্ন ধরনের অনাচার ও নিয়ম দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। টিআইবি বলছে, বিশাল সম্ভাবনার বিজয়ের পর অনেকের পশ্চাৎপদতা স্থবির করেছে সরকারের গতি, যা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে প্রশ্ন আছে। তথ্য প্রকাশে গোপনীয়তার প্রবণতা ছিল বলেও মনে করে টিআইবি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমরা অর্জন করেছি সেটা মোটেই আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। রিপিট করছি, ব্যক্তিগতভাবে আমার এবং আমরা যারা নারী অধিকারে বিশ্বাস করি, সম অধিকারে বিশ্বাস করি, আমাদের প্রত্যাশা মোটেই। বছরে দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান বাড়েনি, বিনিয়োগে স্থবিরতা। অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে এটি সুবর্ণ সুযোগ হলেও দুদকের কার্যক্রম এখনও প্রভাবমুক্ত নয় বলে মনে করে টিআইবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জুলাই সরকার পতনের এক দফা দাবিতে দেশ জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন, যার বিপরীতে এদিন ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পুরো দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। প্রাণ হারান শতাধিক মানুষ। চলমান আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে হাসিনা সরকার, কিন্তু তাতে বিচলিত হয়নি অভ্যুত্থানকারীরা, বরং ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। কি ঘটেছিল জুলাইয়ের ঘটনাবহুল এই দিনে, বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কারফিউ জারি করে সরকার, ঘোষিত হয় 3 দিনের সাধারণ ছুটি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মী, সমর্থক, শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমরা সহ্য করব না। এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশে চলমান বেদনাদায়ক সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে 6 আগস্টের পরিবর্তে পরদিন 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকার ঘোষণার কর্মসূচি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই যোগ দিয়েছিল গণতন্ত্রের পক্ষের বাম দলগুলো। নেতারা বলছেন, এক দফার চূড়ান্ত রূপ দিতে বিশেষ ভূমিকা রাখে বাম নেতৃত্বের দ্রোহযাত্রা কর্মসূচি। সিপিবির সাধারণ সম্পাদকের দাবি, আন্দোলনে সিপিবির 4 কর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। 16 জুলাই আবু সাইদের মৃত্যুর খবর জানার পরপরই প্রেস ক্লাব থেকে রাজনৈতিক দল হিসেবে প্রথম তারা মিছিল বের করেন। সানবির রূপলের রিপোর্ট। সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল বাম দলগুলো শেখ হাসিনা সরকারের সঙ্গে জোটবদ্ধ দলগুলো ছাড়া বাকিরা সক্ষমতা অনুযায়ী সমালোচনা করে জনগণকে জাগানোর চেষ্টা করতেন। 24 জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন সহ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় বাম দলগুলো। এরই ধারাবাহিকতায় 16 জুলাই দুদকের সামনে কর্মসূচি ঘোষণা করে বাম জোট।
তবে আবু সাঈদের মৃত্যুর খবরে ফুঁসে ওঠা ক্ষোভে দুদকের সামনের কর্মসূচি বাদ দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেন তারা। 17 জুলাই মিছিল সমাবেশ করে সিপিবি। 18 জুলাই শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও আন্দোলনে সরব দেখা যায় বাম দলকে। 19 জুলাই প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ব্যানারে মিছিল ও সমাবেশের ডাক দেয় সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দল। আন্দোলনে সব হত্যার দায় সরকারকে নিতে হবে এই দাবি করে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে যেতে চায়। কিছুদূর যাওয়ার পরেই বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। ধারাবাহিকভাবে এই স্বৈরতন্ত্র বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা তো বরাবরই সামনের কাতারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই আন্দোলন তো শেষ রক্তবিন্দু দিয়েও তো আমরা চেষ্টা করেছি ভূমিকা পালন করবার জন্য। 16ই জুলাই এবং আমার জানা মতে এটাই ছিল প্রথম রাজনৈতিক দল এবং তার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রথম বিক্ষোভ। জুলাইয়ের দিন যত গড়ায় আন্দোলনের দানা বাঁধা ক্ষোভ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। 30 জুলাই জিপিওর সামনে সিপিবির সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। 1 আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহবাগে মানববন্ধন ও সমাবেশ করে। বিরোধী আন্দোলনের গোপনে পাঠানো 9 দফা কর্মসূচিও গণমাধ্যমের হাত ধরে মানুষের কাছে পৌঁছে। 2 আগস্ট বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ডাক আসে দ্রোহযাত্রার। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। দ্রোহযাত্রায় মূলত বাম সমর্থক শিক্ষক, রাজনীতিক, ছাত্র, সাংস্কৃতিক কর্মীরা সামনে থেকে নেতৃত্ব দেন। প্রেস ক্লাব থেকে শহীদ মিনার এই যাত্রায় সুশীল সমাজের প্রতিনিধিরা হত্যার বিচারের দাবির সঙ্গে জুড়ে দেন রাষ্ট্র কাঠামো নির্মাণের। 9 দফা দাবি অঘোষিতভাবে এখান থেকে সরকার পতনের 1 দফার দিকে এগিয়ে যায়। শতাধিক আহতের তালিকা এখন আমাদের সারা দেশ জুড়ে আছে। মৃত্যু ওই যে বললাম 4 জন তো কমিউনিস্ট পার্টির। গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলা না পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত আমরা রাখব। সমস্ত বাম প্রগতিশীল শক্তি যদি যদি একটা মঞ্চ গঠন করতে পারত, মোর্চা গঠন করতে পারত, গোটা অভ্যুত্থানে তারা প্রায় একটা নেতৃত্বদায়ী তারা ভূমিকা পালন করতে পারতেন। এরপর 3 আগস্ট শহীদ মিনারের জনস্রোতের সঙ্গে সামিল হয় প্রগতিশীল দলগুলো। দলমত নির্বিশেষে সেই মিলন মোহনা থেকে ঘোষণা হয় দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট সারা পৃথিবীর চোখ ঢাকার দিকে। কঠোর কারফিউ ভেঙে ছাত্র শ্রমিক জনতা সরকার বিরোধী লড়াইয়ে সেদিন সকালেও মৃত্যুর সংখ্যা বাড়ে। যারা দেখতে পারেননি তার কয়েক ঘন্টা ব্যবধানে জনরোষে শেখ হাসিনার পতন। বিজয় উল্লাসে ভাসেন লাখো মানুষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বলেন, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, যেটা ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি। 30শে জুলাই দিয়েছি, 31শে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি, এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ কমিশনের বিষয়টা তো বললাম, সেটা সহ 20টা। সংবিধানের সংশোধনীগুলো ছাড়া বাকিগুলো এখনই বাস্তবায়ন করতে পারে, আমরা সেই বক্তব্য আগেও দিয়েছি। শুধু বাকি রইল সংবিধান সংশোধনীগুলো, যেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জাতীয় সংসদে এটা
সংশোধিত হতে হবে। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে করদাতাদের ই-রিটার্ন উদ্বোধন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আশা অর্থ উপদেষ্টার, শুধু সমালোচনা না করে সরকারের ভালো বিষয়গুলো দেখার আহ্বান। যুদ্ধবিমান বিধ্বস্তের 13 দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। তবে এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এখনও আঁতকে উঠছেন অনেকে। তবে সহসায় শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। যুদ্ধবিমান দুর্ঘটনার 13 দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রাণ গেছে অনেকের, তাই অনেকটা শোক আর শঙ্কা নিয়েই প্রবেশ করেন নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। পূর্বের অবশিষ্ট থাকা নবম শ্রেণীর ষান্মাসিক ও দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা নেওয়া হয় এদিন। সীমিত পরিসরে ক্লাস হয় দ্বাদশ শ্রেণীর। প্রায় 11 বছর হচ্ছে মাইলস্টোনে আমি আসি, এইরকম দৃশ্য কখনো দেখিনি। আজকে সেকেন্ড দিন, আজকে সবকিছু শুরু হবে, এক্সাম হবে। আমরা মত বিনিময় করব, তাদের মানসিক অবস্থাটা দেখব, তারা ক্লাসের জন্য কতটুকু উপযুক্ত অবস্থায় আছে। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছেন অনেক শিক্ষার্থী। ছোট ভাই বোনদের অকাল প্রাণহানি দাগ কেটেছে মনের গভীরে। কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই স্বাভাবিক হয়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশের চেষ্টা সবার। যারা সাথে ছিল তারা তো ট্রমাটাইজ অবস্থা আছে, আর এখন আমরা যারা দূর থেকে দেখছি তারা এখনো নর্মাল হয়ে উঠতে পারতেছি না। তো এই বিষয়ে কিছু কথা না বলাই ভালো, একটু বেশি মন খারাপ এটা নিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ধকল কাটাতে একযোগে কাজ করছে মাইলস্টোন কর্তৃপক্ষ ও বিমান বাহিনী। কলেজ সেকশনের কার্যক্রম শুরু হলেও সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। মধ্যে ভীতি কাজ করছে, সেই ভীতি দূর করে তারা যেন স্বাভাবিক শিখন একটা পরিবেশ এখানে পায়, সেটার ব্যবস্থা আমরা করছি। ক্লাস 3 বা 4, 5 আর এদিকে আবার 6, 7, 8 এই ক্লাসগুলোর ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারছি না। গত 21 জুলাই মাইলস্টোনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তে আগুন ধরে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। শিক্ষার্থীরা ক্লাস শেষ করে তারা ঘরে ফিরছেন, অর্থাৎ একেবারে ক্লাস শেষ হয়ে গেছে। দ্বাদশ শ্রেণীর সীমিত আকারে ক্লাস বলতে তারা আসলে আজকে 4টি মোট ক্লাস করেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত গতানুগতিক যে ক্লাসের ধারা সেটি আসলে আজকে হয়নি। শিক্ষকরা এসেছেন, আসার পরে ক্লাসে তারা তাদের যে পাঠদানের পাশাপাশি খুব সীমিত আকারে পাঠদানের পাশাপাশি তাদেরকে মূলত উজ্জীবিত করার জন্য, মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য বিভিন্ন ধরনের উপদেশমূলক কথা এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বক্তৃতা তারা করেছেন। লেকচারে বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাই বলেছেন। এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবন, যেই ভবনেই মূলত সামনেই ছেড়ে পড়েছিল বিমান, বিধ্বস্ত হয়েছিল, ঠিক এই ভবনের পাশ দিয়ে যখন শিক্ষার্থীরা যাচ্ছেন তখন তারা আসলে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছেন এবং এখনও আমরা দেখছি যে যারা উৎসুক মানুষ রয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তারা এখন আসছেন এবং এই ভবনের সামনে এসে যে স্মৃতিচারণ সেটি আসলে করছেন। এবং স্কুলের পক্ষ থেকে একটি যারা নিহত হয়েছে শিক্ষার্থী, এখানে অভিভাবক পাশাপাশি এবং যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন এবং 2জন শিক্ষক নিহত হয়েছেন তাদের এখানে ছবি সম্বলিত যে শোক বার্তা সেটি আসলে টানিয়ে দেওয়া হয়েছে এবং যারা উৎসুক মানুষ রয়েছেন তারা আসলে মূলত এখানে এসে সেটি দেখছেন এবং সেদিনের সেই ভয়াবহতা কিছুটা বোঝার চেষ্টা করছেন। তো বলা যায় যে ঠিক কলেজ সেকশনের যেই শিক্ষা কার্যক্রম সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে যখন ছুটি হয়েছে শিক্ষার্থীদের তখন বেশ তাদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস এবং স্কুল যে সেকশন রয়েছে বিশেষ করে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই শাখাটি আসলে কখন শুরু হবে ক্লাস সেটি আসলে নির্দিষ্ট করে স্কুল কর্তৃপক্ষ বলতে পারছে না, তবে সেটি আসলে সময় লাগবে, আরও বেশ কিছুদিন এটি আসলে বলাই যায়। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ক্ষতিগ্রস্ত ভবন হায়দার আলী ভবন, তার সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে।
দেশের মানুষের নিরাপত্তা নেই, সরকারও তোয়াক্কা করছে না। নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হতো। সকালে উত্তরায় নিহত সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল বলে বিমান বাহিনীর আধুনিকায়ন করেনি। বাংলাদেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই এবং যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা দু পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দেশে যদি গণতন্ত্র থাকতো গত 16 বছর, তাহলে হয়তো এতগুলো মানুষ অকালে প্রাণ হারাতো না। মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চলতি বছরে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে নির্ধারণ হবে আসন সংখ্যা। দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজধানীর সরকারি 7টি কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন তীব্র হওয়াতে 7 কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান জানান, মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চলতি বছরেই 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। এটা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমেই এবং মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমেই কিন্তু এই ভর্তি কার্যক্রমটা আমাদেরকে শুরু করতে হচ্ছে, যার ফলে অবকাঠামোগত প্রস্তুতি যাচাই না করে আমরা হঠাৎ করে কোনো সংখ্যা নির্ধারণ করতে চাই না। আমাদের এখানে অন্তর্বর্তী একটা প্রশাসন হয়েছে, 7 কলেজের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপ পাওয়া পর্যন্ত 7 কলেজের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী প্রশাসন এবং অন্তর্বর্তী প্রশাসনিক ভর্তি কার্যক্রম থেকে পরিচালনা করছে। আমাদের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে যদি মনে হয় যে না এখানে আমরা আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে রাখবো, সেটা একরকম। যদি মনে হয় না আমরা আসলে ইন্টারমিডিয়েটও রাখতে চাই, সেটা আসলে মন্ত্রণালয়ের পরবর্তীতে বিবেচনা হবে, সেটা আমরা অবস্থানের কোনো সিদ্ধান্ত দেব। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হবে বলে জানান শিক্ষা সচিব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার নিমিত্তে এই বিভাগ হতে 9/7/2025 তারিখে অনুমতি প্রদান করা হয়েছে। প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোর রূপরেখা প্রণয়ন প্রক্রিয়া, 7 কলেজের বিদ্যমান সংকট ও সম্ভাব্য সমাধান সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অংশীজনের সাথে 13টি পৃথক পৃথক পরামর্শ সভা আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করেই আসন সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানানো হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। সব আয়োজন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা। আমরা মাদকটার উপরে বেশি জোর দেই, যেহেতু মাদকটা আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিছে। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি।
সরকারের শুধু সমালোচনা না করে ভালো বিষয়গুলো দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ই-রিটার্ন উদ্বোধন করে এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এনবিআর চেয়ারম্যান বলেন, আইন ও প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। আসসালামু আলাইকুম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 7,000 কোটি টাকা কমিয়ে চলতি অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা দেয় সরকার, যেখানে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। যদিও গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 20% কম আদায় করতে পেরেছে সংস্থাটি। এ অবস্থা থেকে উত্তরণে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থ বছরে আয়কর, মূসক ও কাস্টমসের শুল্ক ছাড় ও বাড়াতে সেমিনার আয়োজন করে এনবিআর। এ সময় কর বছরের ই-রিটার্ন উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের নেতিবাচক বিষয়গুলোর পাশাপাশি অর্জনকেও নিতে হবে বিবেচনায়। যারা যে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিটিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। আমাদের অনেকে সেই অন্তর দিকে তাকানো, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। We are not saint, sacrosanct না, পবিত্র দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। যারা রিটার্ন মোটেও দেন না, অর্থাৎ ট্যাক্স দেনই না, তাদেরকে আমরা কমপ্লায়েন্সে আনার চেষ্টা করি। এটা একটা। যারা ফাঁকি দেয়, তাদের ফাঁকি রোধ করার চেষ্টা করি। একইভাবে ভ্যাটের ক্ষেত্রেও আমাদের ব্যাপক ভ্যাট দাতা না, আসলে ওনারা হলেন ভ্যাট কালেক্টর। তাদের ব্যাপক অংশ আমাদের সিস্টেমের মধ্যে নাই, তাদেরকে আমরা সিস্টেমে আনবো। রাজস্ব আদায় বাড়ানোর কৌশল হিসেবে চলতি অর্থ বছরে 107টি পণ্যে কাস্টমস ডিউটি প্রত্যাহার, 60টি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস, 19টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং 431টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে এনবিআর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে গেরিলা সংগ্রামের ডাক পিটিআইয়ের। কাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, কারাগার থেকে সবাইকে অংশ নেওয়ার বার্তা ইমরানের। স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার সহ নানা অনিয়ম ও প্রকৌশল বিভাগের অবহেলার কারণেই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ তথ্য জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত ইউজিসির কমিটি। উপাচার্য বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলের 10তলা ভবনের নিচতলার ছাদ ধসে পড়ে গত 31 জুলাই। এ সময় আহত হন সেখানে কর্মরত 11 শ্রমিক। ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। টানা বৃষ্টি হওয়ার কারণে চারটা ভাঙছি, এমনিতে হালকা ছুলে গেছে হাত পা, এগুলো ডিটেল স্যাবলন দিয়ে সাইডে দিছে, আর দুজনকে একদিন আরো ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউজিসির 5 সদস্যের তদন্ত দল। অনুসন্ধানে বেরিয়ে আসে নানা অসঙ্গতি, অনিয়মের চিত্র। নজরে আসে দুর্ঘটনার কারণ। এছাড়াও খুঁটিতে স্টিলের পরিবর্তে বাঁশের ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও প্রকৌশল বিভাগের অবহেলাও উঠে এসেছে। স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা, এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই। হরিজন্টাল যেই স্ট্রং হওয়ার কথা ছিল, সেটাও আমাদের এখানে পরিলক্ষিত হয় নাই। বিভিন্ন ডকুমেন্ট আমরা চার্জ করেছি বিশ্ববিদ্যালয়কে। ডকুমেন্টগুলো আমরা ইনশাআল্লাহ পাবো, পাওয়ার পরে হয়তো আমরা একটা ডিসিশন মেক করব। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর দাবি, সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল। তবে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের। ডিজাইনে যেভাবে আছে, অ্যাকুরেট যে টেকনিক্যাল কমিটি আছে, ওনারা দেখবে। না প্লিজ, আমি এই বিষয়ে ড্রয়িংয়ে কোনো ফল্ট আছে কিনা এটাও চেক করা হবে। তারপর ওখানে আদার্স কোনো সমস্যা ছিল কিনা ওইগুলোও চেক করা হবে। নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক যে ব্যবস্থা নিলে না প্রয়োজন, আমরা সেটাই নিব, যদি কারো গাফিলতি যে পক্ষই থেকে থাকুক। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে 10তলা নতুন ছাত্র হলটির নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 8 নভেম্বর। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছেন এই তদন্ত যেন চাপা না পড়ে। গাফিলতি এবং দোষীদের চিহ্নিত করে যেন আনা হয় শাস্তির আওতায়।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের বহদ্দারহাট টু লালখান বাজার ফ্লাইওভারের নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উপড়ে ফেলেছে নিচের সৌন্দর্য বর্ধনের 90,000 গাছ। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে সিটি কর্পোরেশন বলছে তদারকির জন্য করা হয়েছে আলাদা কমিটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 700 কোটি টাকায় নির্মিত বহদ্দারহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেই আগেই। স্টিল গার্ডার থেকে নাটবল্টু পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ, উপরে খুপড়ি করে মাদকসেবীদের আস্তানা। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে, তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায় অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। এই ফ্লাইওভারটি যাতে আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যান। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী, পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো, যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। উত্তরাঞ্চলে চোখ রাঙাচ্ছে বন্যা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চলে। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। সোমবার সকাল থেকে লালমনিরহাটে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তলিয়ে গেছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চর ও নিম্নাঞ্চল। ঘরে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। জ্বলছে না চুলা, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। কালকে আত্রে চুলিয়ে নিয়ে খাসি ভাজতে পাক করবো, তার কোনো বুদ্ধি নেই। খাটের কাছাকাছি পানি হয়েছে, গরু ছাগল মানুষ যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। শহরের উকিলপাড়া ও সাতপাই সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে হচ্ছে না দ্রুত পানি নিষ্কাশন। নেত্রকোনার কোনো ড্রেনের অবস্থাই ভালো না, বিশেষ করে আমাদের সাতপায়ের অবস্থা খুব খারাপ। অলিগলিতে কিছু ড্রেনগুলো আছে, আমরা যাত্রী নিয়ে আসি তখন এই যে ড্রেনগুলো পানির তলে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিন দেশের 5 বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, যেটা হইল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য। অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক দক্ষিণাঞ্চলের চেয়ে আগামী 3 দিন। 7 এবং 8 তারিখে আবার সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাইরের খবর, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 ফিলিস্তিনি। তাদের মধ্যে 56 জন নিহত হন ত্রাণ সংগ্রহ করার সময়। একই সঙ্গে রেড ক্রিসেন্ট ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মী। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকে দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজার অভিযোগ,
22,000 ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এবার গেরিলা সংগ্রাম কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI। কর্মসূচির আওতায় 5 অগস্ট ইসলামাবাদের সব রোড অবরোধ করবে PTI সমর্থকরা। একই সঙ্গে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। দেশের জনগণকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কারাগার থেকেই বার্তা দিয়েছেন ইমরান খান। দুর্নীতির অভিযোগে 2023 সালের 5 আগস্ট গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার কারাবন্দী জীবনের 2 বছর উপলক্ষে মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। PTI এর তরফ থেকে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে। কারাগার থেকে নিজ রাজনৈতিক দলের কর্মী ও পাকিস্তানের সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তবে PTI এর ইসলামাবাদ শাখা ইমরান খানের মুক্তির দাবিতে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। সম্মেলন আয়োজনের অনুমতি না পাওয়ায় এই ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ইসলামাবাদের বিভিন্ন সড়ক অবরোধ করবে দলটির সমর্থকরা। রাজধানী থেকে শুরু হয়ে পরে সারা দেশে এই কৌশল ছড়িয়ে দেওয়া হবে। PTI দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এমন এক সময় পালন করতে যাচ্ছে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে আন্দোলন কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে সরকারের সঙ্গে চুক্তি করে ইমরান খান দেশ ত্যাগ করবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর। ইমরান খানের জনপ্রিয়তা হ্রাস করতেই এমন মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসী বাহী নৌকা ডুবে অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 74 জন। নিখোঁজদের খুঁজে বের করতে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজে অংশ নিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তবে উত্তাল সমুদ্র, উদ্ধার সরঞ্জামের অভাব এবং নিরাপত্তা সংকটে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কর্তৃপক্ষের ধারণা, নৌযাত্রাটি ছিল পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যগামী অভিবাসন পথের একটি অংশ। খেলার খবর। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে লন্ডনের ক্লাব লেস্টার সিটিতে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন হামজা চৌধুরী। কঠোর পরিশ্রমী উল্লেখ করে নিজেদের অফিসিয়াল পেজে তাকে নিয়ে পোস্ট করেছে লেস্টার সিটি। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনোর বিপক্ষে অ্যাসিস্ট করেছেন হামজা। 2-0 গোলে ইতালিয়ান ক্লাবটিকে হারিয়েছে লেস্টার সিটি। এদিকে এভারটনের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে হোম অ্যাওয়েতে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে লন্ডনের ক্লাব লেস্টার সিটিতে সেরা প্রস্তুতি চৌধুরী। তার প্রমাণ মিলেছে প্রাক মৌসুম ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনোর বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলেও আক্রমণেও নিজের সবর উপস্থিতি জানান দিচ্ছেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। প্রাক মৌসুম ম্যাচে হামজাকে কঠোর পরিশ্রমী উল্লেখ করে নিজেদের অফিসিয়াল পেজে তাকে নিয়ে পোস্ট করেছে লেস্টার সিটি।
ম্যাচে ৭৫ মিনিট মাঠে থেকে গোলের সম্ভাবনা তৈরির পাশাপাশি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে হামজার এমন পারফরমেন্স দেশের ফুটবলের জন্য আশার আলো দেখাচ্ছে। ফ্যাসিস্ট রেজিমের ১৭ বছর, মেট্রোপলিটন মন হঠাৎ থমকে দাঁড়ায়, দেখে নেয় হাসিনা আমলের আমল নামা। বলছে রাজধানীর মেট্রো রেলের পিলারে আঁকা ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম গ্রাফিতির কথা। রং তুলির আঁচড়ে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিগত সরকারের নানা অন্যায়, অনিয়ম আর জুলুম নিপীড়নের গল্প। বিস্তারিত দেখুন শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে। বুয়েট শিক্ষার্থী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। এই শহর জানে বিশ্বজিৎ দাসের কথাও। কোথায় যে হারিয়ে গেলেন ইলিয়াস আলী, তার খোঁজ মিলল না আজও। গত ১৭ বছরে যে অবর্ণনীয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে। গ্রাফিতিতে প্রাধান্য পেয়েছে রক্তাক্ত জুলাইকে ধারণ করা আবির রঙা লাল রঙও। কোথাও বা ঝুলে থাকা ফেলানি আজও ঝুলে আছে ন্যায় বিচারের আশায়। এসব পিলার দেখে পথের মাঝে পা থমকে যায় পথিকের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুই বইয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা জানতে পারিনি, যার অনেক কিছুগুলো এখন আমরা এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। ৭ বছরের ছোট্ট শিশু ফারিয়া গ্রাফিতি দেখতে বাবার হাত ধরে সেও এসেছে কারওয়ান বাজারে। আমার মনে হচ্ছে আমি এখন একটা দেখছি পিলারগুলোতে এরকম কিছু তুলে ধরা হয়েছে। আমার মতন যুব সমাজ তারা বুঝতে পারতেছে কি হয়ে গেছিল দেশের ভিতরে। ইট কংক্রিটের এ শহরে এই গ্রাফিতিগুলোই যেন এক টুকরো বাংলাদেশ, ঐতিহাসিক জুলাইয়ে ফেরার উপলক্ষ। গ্রাফিতিগুলা যতদিন থাকবে সবার মনে থাকবে যে ফ্যাসিস্ট কোনো সরকারই এই দেশে টিকে থাকতে পারবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের রং তুলিতে আঁকা হয়েছে এসব শিল্পকর্ম। কর্তৃপক্ষ বলছে সব বয়সীদের কথা মাথায় রেখেই চলছে গ্রাফিতি আঁকার কাজ। ফ্যাসিবাদের যে ধরন, এইটা নতুন জেনারেশন, বর্তমান জেনারেশন এবং অতীতের জেনারেশনের বারবার মনে করিয়ে দেওয়া লাগবে, না হলে ফ্যাসিবাদটাকে কিংবা ফ্যাসিজমটাকে আমরা ঠিকমতো বুঝবো না। আগামী শাসকেরা যেন ২৪শে জুলাই থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করেন, সেটিও আশা করেন উদ্যোক্তারা। এই নতুন গ্রাফিতিগুলো যেমন বিগত সরকারের দুঃশাসনের বাস্তব দলিল, তেমনি আগামীর বাংলাদেশের জন্য এসব শিক্ষণীয় বিষয় বটে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আহতদের নো রিলিজ, নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষী ইমরানের জবানবন্দি, ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ। ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু, ইতিবাচক অগ্রগতি। ঢালাও মামলা, আসামির ওপর হামলা ও জামিন নাকচ, মানবাধিকার লঙ্ঘন আখ্যা টিআইবি। এবং জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি, উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাহউদ্দিনের। নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত সংবিধান সংস্কার। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ে।